38% উইমেন যারা ডক্টরের কাছে গেছে, কিন্তু যারা পরবর্তীতে হৃদরোগে ডায়াগনোসিস হয়েছে, এরকম 38% উইমেনকে ডাক্তাররাই হেলথ স্ক্রিনিং মানে হার্টের পরীক্ষাগুলো করান না। কিছু ইউনিক কন্ডিশন আছে যেগুলো ফিমেলদেরই সবচেয়ে বেশি হয়, যাদের রিস্ক ফ্যাক্টর আছে পুরুষদের তুলনায় তাদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ এর ইনসিডেন্সও ফিমেলদের মধ্যে অনেক বেশি, যেমন অনেকের বাল্ব পুরুষ এবং মহিলাদের হার্টের সিমটমগুলো কিন্তু একটু পার্থক্য আছে। আমাদের অভিজ্ঞতায় দেখেছি এবং পরিসংখ্যানেও দেখা যায়, যেসব ফিমেল হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে তাদের কিন্তু মর্টালিটি, মৃত্যুর সংখ্যাও পুরুষদের তুলনায় অনেক বেশি থাকে। ডিয়ার অল, আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পডকাস্টের বিষয় নিয়ে আমরা যেটা কথা বলবো সেটা হল ফিমেল হার্ট ডিজিজ। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফারহানা আহমেদ। শি ইজ দ্য অ্যাসোসিয়েট প্রফেসর অফ NICBD. শি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। ইতিমধ্যেই সে দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করছে এবং তাকে আমরা স্বাগত জানাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ ফারহানা টু কামিং টু জয়েন উইথ আস। অবশ্যই প্রথমত ধন্যবাদ যে আমাকে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন। ধন্যবাদ স্যার আপনাকে সেজন্য। আসলে আজকে যে বিষয়বস্তু, এটা আমার খুবই পছন্দের একটা ব্যাপার, যে উইমেন হার্ট ডিজিজ। প্রথমত বলে রাখি যে আজকে আমাদের পডকাস্টের উদ্দেশ্য আসলে এটাই হওয়া উচিত যে হার্টের অসুখ কেবলমাত্র পুরুষদেরই নয়। ইট ইজ নট ইউনিক টু এ ম্যান। এটা আসলে উইমেনরাও, যারা মহিলারা আছে, তারাও হার্টের অসুখে আক্রান্ত হতে পারে। এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া, কারণ আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে, যদিও এখন বলবো যে অনেক অ্যাওয়ারনেস বেড়েছে। আমরা এই যে সামাজিক অনুষ্ঠানগুলো আমরা করছি, এর মাধ্যমে জনগণ জানতে পারছে যে হার্টের অসুখ কেবলমাত্র পুরুষদেরই নয়, মহিলাদেরও হতে পারে। এবং আমি আশা করি স্যার আজকে যে এই পডকাস্টের মাধ্যমে আমরা এটাও জানতে পারবো যে এই মহিলাদের হার্টের অসুখগুলোর উপসর্গ কীরকম, পুরুষদের কাছ থেকে কিভাবে এটা পার্থক্য হয়, কেন মহিলারা দেরিতে আমাদের কাছে আসে, এরকম আমাদের নিজস্ব অনেক অভিজ্ঞতা আছে। এগুলো আশা করি আমরা শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই যে আমাদের যেটা কথা না, অনেকের একটা মিসকনসেপশন আছে যে ফিমেলদের হার্টের বিশেষ করে রক্তনালীতে ব্লক হয় না, কিন্তু আমাদের তো অভিজ্ঞতা আছে, তুমি তো আমার সাথেই ছিলে। আমাদের অভিজ্ঞতা আছে 13 বছরের একটা মেয়ে, তারও তো হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে পড়তে হয়েছিল এবং দ্যাট ইজ পাবলিশড ইন দ্য ইন্টারন্যাশনাল জার্নাল। একদমই স্যার। একটা পরিসংখ্যান যদি বলি, পুরুষদের তুলনায় হয়তো কিছুটা কম আক্রান্ত হয়, কারণ ফিমেল যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের যারা আছে তারা, কারণ যে ফিমেল হরমোন আছে সেটা, হ্যাঁ, ইস্ট্রোজেন আছে, সেটা একটা সময় পর্যন্ত একটা প্রোটেক্টিভ ইফেক্ট দেয়, সেটা যে হার্টের অসুখগুলো কম হয় না কিন্তু তা না। এবং হার্টের অসুখ বলতে কিন্তু আমরা কেবলমাত্র রক্তনালীর ব্লককে বুঝাই তাও না, আরও অনেক ধরনের হার্টের অসুখ হতে পারে এবং কিছু ইউনিক কন্ডিশন আছে যেগুলো ফিমেলদেরই সবচেয়ে বেশি হয়। কিন্তু যখন এই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ পার হয়ে যায়, এই ফিমেল হরমোন ইস্ট্রোজেনের প্রভাব যখন কমে যায়, তখন কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ই সমানভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের হৃদরোগের অ্যাগ্রেশন যেটা বলি, মানে ইনভলভ করার ক্ষমতা খুব বাজেভাবে, পুরুষদের চেয়েও খারাপভাবে তারা অ্যাগ্রেসিভ ওয়েতে অনেক বেশি প্রোনাউন্সড এবং কমপ্লিকেশনও কিন্তু তখন ফিমেলদের অনেক বেশি হয়। যেমন যেসব ফিমেলরা ডায়াবেটিস এবং হাইপারটেনশনে আক্রান্ত, যাদের রিস্ক ফ্যাক্টর বেশি আছে, এবং যারা স্মোকার, অনেক ফিমেল কিন্তু স্মোকারও আছে, তাদের দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে 2 to 4 টাইমস বেশি হয় হৃদরোগের ঝুঁকিতে, তারা অনেক বেশি থাকে। যাদের রিস্ক ফ্যাক্টর আছে পুরুষদের তুলনায় তাদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং ফিমেলদের কিছু ইউনিক ব্যাপার আছে, যেমন ফিমেল রিপ্রোডাক্টিভ এজ গ্রুপেও যে সে প্রোটেকশনে থাকে তা না, তখন তাদের কিছু অন্য ধরনের অসুখ হয়, যেমন প্রেগনেন্সি ইনডিউসড যেসব কার্ডিয়াক ডিজিজ হয়, সেটা কিন্তু মহিলাদের মধ্যেই হয়, সেটা আবার পুরুষদের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মানে হার্টের পাম্পিংটা কমে যায়, কার্ডিওমায়োপ্যাথি, হঠাৎ করে হার্টের পাম্পিং কমে যায়, হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। শুধুমাত্র প্রেগনেন্সিতে যে মহিলাটা আগে ভালো ছিল, শুধুমাত্র প্রেগনেন্ট হওয়ার কারণেই তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, হ্যাঁ, ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস। এবং এটা অনেক সময় প্রেগনেন্সি 50% ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি যখন টার্মিনেশন হয়, মানে বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায়, তখন সেগুলো ভালো হয়ে যেতে পারে, কিন্তু এর মধ্যে একটা বিরাট অংশের পরবর্তী জীবনে প্রেশার এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতেই থাকে এবং সাস্টেন থেকে যায় অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, আবার অনেকের একটা পার্সেন্টেজের ভালো হয় না,
ওই যে প্রেগনেন্সিতে হলো এরপরও সেটা সাস্টেইন থেকে কন্টিনিউশন। যেতে পারে। আরেকটা যেটা বলছিল তুমি হলো কি যে হার্টের পাম্পিং কমে যাওয়া বলতে, এটা তো মারাত্মক জি। একটা অসুখ, যে প্রেগনেন্সির জন্য এটা একটা মহিলা একেবারেই ইউনিক যে মহিলাদেরই হয়, এটা পুরুষদের হওয়ার পুরুষের কোনো সম্ভাবনাই সম্ভাবনা নাই। নাই। এবং এটা থেকে মর্টালিটিও হয়, মানে মা মারাও যেতে পারে। তার মানে এই ক্ষেত্রে হলো কি যে প্রেগনেন্সির সময় স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? তার হার্টের খুবই পাম্পিং কেমন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আবার কিছু জন্মগত ত্রুটি আছে যেগুলো শুধু ফিমেলদের মধ্যে, পুরুষদেরও হয় কিন্তু মহিলাদের মধ্যেই সেটা হবার ঝুঁকি থাকে। তো এবং প্রেগনেন্সি সেটা যদি খুব ভালোভাবে ট্রিট করা হয়, হ্যাঁ। এক হচ্ছে মাকে আমরা সেভ করতে পারি, আবার মায়ের মধ্যে যে বাচ্চাটা আছে তার যে কনজেনিটাল হার্ট ডিজিজ হবার ঝুঁকি থাকে সেগুলোকেও আমরা কমাতে পারি। যদি ঠিকমতো কার্ডিওলজিস্ট এবং গাইনোকোলজিস্ট মিলে যদি চিকিৎসাটা করা হয় হ্যাঁ। এবং যেমন আর্লি ডিটেকশন করা হয়, প্রেগনেন্সিতে যদি কোনো ইনফেকশন হয় তখন যেটা হয় যে বাচ্চার ঝুঁকি থাকে যে তার কনজেনিটাল হার্ট ডিজিজ হবার, যেমন মিজেলস, মামস এই ধরনের। তো আমরা যদি কারো যদি প্ল্যান্ড প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে সে যদি 1 মাস আগে ভ্যাকসিনেট করা যায়, MMR বলে ভ্যাকসিন আছে, তো সেটা করা গেলে তখন দেখা যায় যে প্রেগনেন্সিতে ওই সময়ে ওই ইনফেকশনগুলোর সম্ভাবনা কম থাকে এবং তাহলে ওই বাচ্চাটা কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। আবার প্রেগনেন্সিতে আমি কি ওষুধ খাবো, সব ওষুধ প্রেগনেন্সিতে খাওয়া যায় না, সব পরীক্ষা প্রেগনেন্সিতে করা যায় না। কাজেই প্রেগনেন্সিতে যখন মা কোনো অসুখে আক্রান্ত হবে, কোনো ইনফেকশন হবে, তখন অবশ্যই উচিত যে মাটাকে সে যেন একজন ডাক্তারের কাছে নিয়ে যায়, অন্তত পক্ষে যে MBBS সেরকম একজন যে জানে এই ব্যাপারগুলো, কি প্রেগনেন্সিতে কোন ওষুধ দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, কোন পরীক্ষা করা যাবে, কোনটা করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা মা এবং শিশু দুজনকেই আসলে এবং একটা প্রয়োজন নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবো। এবং প্রয়োজন বোধে মানে স্পেশালিস্ট ডাক্তারকে শরণাপন্ন হওয়া উচিত, একদম একদম। বিশেষ করে গাইনোকোলজিস্ট এবং হলো কি এবং কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট কম্বাইন্ড ট্রিটমেন্ট হওয়া উচিত। কম্বাইন্ড ট্রিটমেন্ট হওয়া উচিত। তার মানে সব মাদেরই করতে হবে, নট নেসেসারিলি, তাহলে মানুষ প্যানিক হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের দেশে লোকেরা কর্মজীবী না, মহিলা, আমাদের তো কর্মজীবী খুব মহিলা, ভালো, আমাদের তো রুট লেভেলে উপজেলা হাসপাতাল আছে, তারপরে হেলথ সেন্টারগুলো আছে, ওখানে তো ডক্টর থাকে, তারপরে হেলথ অ্যাসিস্ট্যান্টরা থাকে, তারা কিন্তু ওয়েল ট্রেন্ড। তাদের কাছে গেলেও কিন্তু তারা স্ক্রিনিং করতে পারে যে কোন মাটাকে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাবো আর কোন মাটাকে আমরা এখানেই চিকিৎসা করতে পারবো। সেটা ইজিলি করা যেতে পারে, খুব তাই না? সহজেই করা আর যেতে পারে। যেহেতু আমাদের হলো কি মানে ম্যারিটাল এজটা বেড়ে যাচ্ছে, তো আমাদের দেশে তো একটু বেশি, এবং আমাদের দেশে যেহেতু হলো কি একটা ফাইন্যান্সিয়াল ট্রানজিশন পিরিয়ড আছে, আমাদের দেশে ফ্যামিলিটা কিন্তু এখন পরের দিকে বিয়ে হচ্ছে, শিক্ষিত ফ্যামিলির ক্ষেত্রে। আর যত বয়স বাড়বে কমপ্লিকেশন কিন্তু বাড়তে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বয়স যত বাড়বে ফিমেলদের ব্যাপারটাই তো এরকম যে সব কিছু একই সাথেই করতে হয়। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ওই সময়ে, এখন তো সবাই পড়াশোনা করছে, কাজেই সবারই ইচ্ছে থাকবে যে সে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হওয়ার সময় এবং রিপ্রোডাক্টিভ এজ দুটোই তো পাশাপাশি, কাজেই সেই জন্য আসলে ফিমেল হেলথকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে ফিমেল তো একটা ম্যান পাওয়ার, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ করছে, সেটাকে যেমন ইগনোর করা যাবে না, সেটা কিন্তু একটা স্ট্রেসও, তাই না? একই সাথে ফ্যামিলি সামলানো এবং একই সাথে আপনি আপনার কর্মক্ষেত্রে সময় দিচ্ছেন, এটা একটা স্ট্রেসও। এবং স্ট্রেসটা কিন্তু অ্যাড করছে যে ফিমেইলের যে হার্ট ডিজিজ, এটা কিন্তু একটা স্ট্রেসটাও কিন্তু একটা সাংঘাতিক রকমের রিস্ক ফ্যাক্টর, শুধু ফিমেলদের জন্য না, মেলদের জন্য। তো এই ব্যাপারটার জন্য ফিমেল হার্টকে আরও অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় ফিমেলরা নেচারালি তাদের সহন ক্ষমতা অনেক বেশি, সেজন্য দেখা যায় যে অল্প অল্প যখন সিমটম হয় তখন ওরা সহজে ডাক্তারের কাছে আসতে চায় না, বা সেটা অনেক সময় অ্যাবজর্ব করে ফেলে, বা তার ফ্যামিলির অন্য মেম্বারদের সাথে শেয়ার করে না। তখন দেখা যায় যে তাদের যখন অসুখটা ধরা পড়ে, পরবর্তীতে যখন আমাদের কাছে আসে, তখন দেখা যায় সেটা আর অল্প থাকে না, সেটা অনেক সিভিয়ার হয়ে যায়। সেই জন্য ফিমেলদের যে হার্ট ডিজিজ হয় সেটার দেখা গেছে মেইলের তুলনায় ফিমেল যদি হৃদরোগে আক্রান্ত হয় সেটার মর্টালিটি অনেক বেশি থাকে। এবং তুমি যেটা বলতে চাচ্ছ, আমরা মনে হয় তোমার যেখানে পিন পয়েন্টে যেটা হলো কি লেটলি ডায়াগনোসিস হয়, হার্ট ডিজিজ ছিল লেটলি ডায়াগনোস। যেমন হলো কি আমি বলতে পারি একটা, যেমন হলো কি একটা হলো কি জন্মগত অসুখ, যেমন এসডি ইজ দ্য মোস্ট কমন এবং মোস্ট কিউরেবল এবং 100% কিউরেবল। এখন তোমরা তো আমি জানি যে ডিভাইস লাগাচ্ছ, একটু পরিষ্কার করে বলি, এসডি আসলে এসডি মানে হচ্ছে হার্টে ফুটো হওয়া, মানে সাধারণ মানুষজন তো আর এসডি বুঝবে না। হ্যাঁ। এসডি মানে হচ্ছে দুটা নিলয়ের মাঝখানে যে পর্দা ছিদ্র থাকে হওয়া। সেটার মধ্যে ছিদ্র থাকা। হ্যাঁ। তো কিছু হার্ট ডিজিজ জন্মগত ত্রুটি আছে যেগুলো জন্মের পরপরই প্রকাশিত হয়, আর কিছু ত্রুটি আছে যেগুলো আমরা যখন বড় হই
তখন প্রকাশিত হয়। যখন এর মধ্যে যখন অ্যাক্টিভিটি বাড়ে অ্যাক্টিভিটি বা বাড়ে, যখন হ্যাঁ, লোড বাড়ে, সময়ের সাথে সাথে যেমন প্রেগনেন্সি একটা ইম্পর্টেন্ট জি। লোড, প্রেগনেন্সিতে হলে তো একটা মাদার পরে একটা অনেক লোড পড়ে, স্ট্রেস, তার পুরো ফিজিওলজি পুরো বদলে ফিজিওলজি যাচ্ছে। বদলে যাচ্ছে। জি, সেই ক্ষেত্রে এখন যদি সেই সময় যদি এসডিটা ঠিক না করা হয়, তাহলে বাচ্চার জন্য যেমন ক্ষতিকর, জি। মার জন্য তেমন ক্ষতিকর, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে এবং সেই ক্ষেত্রে মানে ম্যাটারনাল মর্টালিটি বেড়ে যেতে হ্যাঁ, পারে। সেজন্য যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে তাদের তো আসলে প্ল্যান্ড প্রেগন্যান্সিতে যাওয়া উচিত। হ্যাঁ, যেন যে লেডিটা প্ল্যান করছে তার আগেই তার কোনো হেলথ ইস্যুস আছে কিনা সেগুলো চেক জানতে আপ তো করা উচিত। চেক আপ দরকার। এবং সেরকম যদি কিছু পাওয়া যায়, যদি এসডি থাকে, অনেক সময় দেখা যায় আমাদের এখানে কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ এর ইনসিডেন্সও ফিমেলদের মধ্যে অনেক বেশি। যেমন অনেকের বাল্ব সরু হয়ে যায়, যেমন মাইটাল স্টেনোসিস, অ্যাওটিক স্টেনোসিস, এসব অসুখ থাকে। তো এই অসুখগুলো আসলে আগেই চিকিৎসা করতে হবে, তারপরে হচ্ছে যে মানে তোমার কথা হলো প্রেগন্যান্সি কি মানে যে প্ল্যান মানে Planned। প্রেগনেন্সির আগে কিছু কিছু এখন কিছু বেশি কিছু পরীক্ষা জিনিস, করতে গেলে তো অনেক এক্সপেন্সিভ বেশি হয়ে যাবে। পরীক্ষা না, যারা সিমটোম্যাটিক যারা অ্যাটলিস্ট, যার symptomatic মাঝে মধ্যে সিমটম অথবা হয়, যারা হলো কি যে হাই রিস্ক প্রেগনেন্ট, হাই হাই রিস্ক রিস্ক প্রেগনেন্ট প্রেগনেন্ট যারা, জি যারা 30-এর পরে বাচ্চা নিচ্ছে জি অথবা হলো কি 20-এর নিচে না 20-এর উপরে নিচ্ছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় স্ক্রিনিং করা উচিত। একদমই স্ক্রিনিং এবং করা উচিত। একটা পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তুমি বলেছো যে ক্যারিয়ার যেন ইম্পর্টেন্ট, ফ্যামিলিও কিন্তু ইম্পর্টেন্ট। দুটোই। কারণ মেয়েরা কিন্তু এক্সেপশনাল, মেয়েরা ইজ এন ফিমেল ইজ এন এক্সেপশনাল। যদি ফিমেল না থাকতো তাহলে সারা ওয়ার্ল্ডে কোনো মানুষ থাকতো না। মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সটা হলো কি, মেল ক্যান নট প্রডিউস দ্য ফিউচার জেনারেশন, অনলি দ্য ফিমেল ক্যান প্রডিউস দ্য ফিউচার জেনারেশন। এই জন্যই কিন্তু সেজন্য আল্লাহর কাছে কিন্তু ফিমেলরা মানে মর্যাদা অনেক উপরে। ফিমেল হেলথকে এর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একটা মা অসুস্থ হওয়া মানে কিন্তু শুধুমাত্র ফ্যামিলি হ্যাম্পার হচ্ছে, তার কাজের ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে, তার বাচ্চাটা কষ্ট পাচ্ছে। কাজেই সব কিছুকে মাথায় রেখে ফিমেল হেলথকে গুরুত্ব দেওয়ার আচ্ছা, ব্যাপারটা এতক্ষণ তো আমার আমাদের। মনে হয় যে আমাদের ডিসকাশনের ফোকাস মেইনলি যারা শহর কেন্দ্রিক, তাহলে হোয়াট অ্যাবাউট গ্রামে? গ্রামের কী খবর দেখো? গ্রামে হচ্ছে কি একটা প্রেগনেন্ট হচ্ছে, হাজব্যান্ডও এডুকেটেড না, ফ্যামিলি বার্ডেন আছে এবং ওই ফ্যামিলির জন্য একমাত্র কর্মজীবী হয়তো একজন পুরুষ। গ্রাম মানুষ হ্যাঁ, চিন্তা করো। গ্রামের সিনারিও শহরের চেয়ে আরেকটু আমি বলবো তো আর একটু বেশি না, আমি বলবো ডিজাস্টার। এবং ওই যে ফিমেলটা আছে তারা চিন্তা করে যে আমি চেক আপ করতে যাব, আমার এতে আমার হাজব্যান্ড ইনকাম অর্থের, কই, হ্যাঁ, আমার অর্থের সংসার চলবে কী করে। আবার ঘাটতি পুরুষও হবে। চিন্তা করে যে না আমি তো বেশি ইনকাম করতে পারছি না, কাজে আমার ওয়াইফকে দেখানো দরকার নাই। এই যে কনসেপশন, মানে আমার মনে হয় গ্রামগঞ্জে অ্যাওয়ারনেসটা আরও বেশি করা উচিত। অবশ্যই গ্রামগঞ্জে অ্যাওয়ারনেস অনেক বাড়ানো উচিত। যেটা বললাম যে আমি যদি শুরুর দিকেই আসি ডাক্তারের কাছে, তাহলে কিন্তু আমার খরচটাও কম পড়ে যায়, আমার অসুখের মাত্রাটাও অল্প থাকে, অল্পতেই ডায়াগনোসিস হবে এবং আমি চিকিৎসাও নিতে পারবো। কিন্তু আমি যদি অনেক পরে আসি ডাক্তারের কাছে, তাহলে আমার কমপ্লিকেশন, জটিলতা হতে পারে। তখন কিন্তু আমার এই হেলথ রিলেটেড কস্টিং কিন্তু অনেক বেশি পড়ে যাবে, বেশি পড়ে যাবে না? অনেক বেশি পড়ে যাবে। কাজেই আমাদের এই কনসেপশন থেকে বেরিয়ে আসতে হবে। তবে এটার জন্য আসলে অনেক সময় যে ওরা ইচ্ছে করে করে ব্যাপারটা তা না। অনেক সময় দেখা যায় যে ওরা বুঝতেই পারে না যেটা আমার হার্টের প্রথমটা হলো কি অসুবিধা হচ্ছে, অ্যাওয়ারনেস, হার্টের অসুবিধা হচ্ছে এটাই বুঝতে পারে না। কারণ মেল এবং পুরুষ এবং মহিলাদের হার্টের সিমটমগুলো কিন্তু একটু পার্থক্য আছে। পুরুষদের বেশিরভাগ ক্ষেত্রে যেরকম একেবারে তীব্র হার্টের ব্লকের কথাই বলি, যেমন কাজ করতে গেলে তীব্র বুক ব্যথা হচ্ছে, খুব টিপিক্যাল যে সিমটমগুলো হয়, হাতে রেডিয়েশন হচ্ছে, তখন পুরুষটা হয়তো অনেক সময়, আমাদের তো এখন এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা কিন্তু জানি যে এইগুলো হলে ডাক্তারের কাছে যেতে হয়, এটা হার্টের রক্তনালীতে ব্লক হয়েছে, এটা একটা আমরা এটা একটা আমরা বুঝতে পারি। কিন্তু মহিলাদের ক্ষেত্রে সিমটমগুলো একটু পার্থক্য আছে। এটার জন্য দেখা যায় যে অনেক সময় ওরা বুঝতে না পেরেই ডাক্তারের কাছে সাহায্যের জন্য আসে না। কীরকম পার্থক্য? এটিপিক্যাল সিমটম বলি আমরা, যেমন এক্সট্রিম ফ্যাটিক, মানে হচ্ছে যে খুব দুর্বল লাগছে, এটাও কিন্তু একটা হার্টের সিমটম হতে পারে। অথবা আমি কাজ করতে গেলে হয়রান হয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, এটাও কিন্তু একটা হার্টের সিমটম। অথবা আমার বুক ধড়ফড় করছে, এগুলোও কিন্তু হার্টের সিমটম। তো নর্মালি যে আমরা টিপিক্যাল সিমটম বলতে আমরা বইপত্রে যেটা লেখা আছে সেটার চেয়ে কিন্তু কিছুটা পার্থক্য হয় ফিমেলদের ক্ষেত্রে। সেই জন্য অনেক সময় ওরা বুঝতে পারে না, মনে করে যে বোধহয় আমি বেশি কাজ করছি, এজন্য মনে হয় আমার এখন সমস্যা হচ্ছে, আমি একটু বিশ্রাম করি, না। আর সেকেন্ড থিং হলো খাওয়া দাওয়া করি, তারপর নিশ্চয়ই আমি ভালো হয়ে কি, যাব। ধরো গ্রামগঞ্জে কৃষক হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলা গাড়ি চালাক সেই হোক না কেন, তারা তো কায়িক পরিশ্রম করছে। আমাদের গ্রামগঞ্জের ফিমেলরা কায়িক পরিশ্রম কম করে,
এটাও কিন্তু না হয়তো সেটা আমি বলবো না, গ্রামগঞ্জের মহিলাদেরকেও কিন্তু অনেক কষ্ট করতে অনেক হয়। কষ্ট করতেছে, হ্যাঁ, মাঠে কাজ হাউসহোল্ড করতে, কাজ, মাঠে কাজ, তারাও কিন্তু প্রচুর কষ্ট কিন্তু করে। তারা হলে যেহেতু সহ্য ক্ষমতা কমিটি একটা অ্যাটিপিক্যাল হচ্ছে তারা এই যে বললেন সোশ্যাল কিছু ব্যাপার আছে যেটার জন্য ওরা অনেক সময় সহ্য করে নেয় যে আচ্ছা একটু পরে যাব ডাক্তারের কাছে। আবার অনেক সময় তারা বুঝতেও পারে না। আবার অনেক সময় আমাদের যেসব গ্রামগঞ্জে যেসব ডাক্তাররা আছে, পল্লী চিকিৎসক বা ওরা বেশিরভাগ সময় ওরা ওদের হাতের কাছে থাকে, রিচেবল ওরা। তো ওদের কাছে যায়, ওরা বুঝতে পারে না। যেমন ধরেন কিছু সিমটম ওভারল্যাপ করে। যেমন এসডি বললেন আপনি, হার্টের ফুটো হলে, অথবা রিম্যাটিক হার্ট ডিজিজ, শ্বাসকষ্ট হয়, ওরা মনে করে যে তোমার সর্দি কাশি হয়েছে, অথবা তোমার অ্যাজমা হয়েছে। এটা ভেবে তারা দেখা যাচ্ছে যে ওরা ট্রিটমেন্ট নিচ্ছে, ওই ওষুধগুলোই খাচ্ছে। কিন্তু আসলে তো তার রোগটাও ভালো হচ্ছে না, অনেক পরে দেরি করে আমাদের কাছে আসে। যে এতদিন তখন দেখা যায় অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে হাতে করে নিয়ে আসছে, যে সে এই ওষুধগুলো খেয়েই যাচ্ছে। আসলে ওর অসুখ তো ওটা না। তো এরকম আর কি। এটা আসলে অ্যাওয়ারনেস আসলে একপাক্ষিক নয়, শুধু যে রোগীকে অ্যাওয়ারনেস হতে হবে তা না। ডাক্তারদের ওই করতে যে হবে। একেবারে রুট লেভেলে যেসব, কারণ খুব মজার একটা পরিসংখ্যান দেখলাম যে শুধু আমাদের এখানে না, ওয়েস্টার্ন কান্ট্রিতেও 38% উইমেন যারা ডক্টরের কাছে গেছে, কিন্তু যারা পরবর্তীতে হৃদরোগে ডায়াগনোসিস হয়েছে, এরকম 38%, 38% উইমেনকে ডাক্তাররাই হেলথ স্ক্রিনিং মানে হার্টের পরীক্ষাগুলো করান নাই। কারণ ওদের সিমটমগুলো এরকম ছিল, এত এটিপিক্যাল ছিল বা এত সাবটেল ছিল, অল্প ছিল, যে ওরা ইনিশিয়ালি বুঝতে পারেন নাই যে এটা হার্টের জন্য হচ্ছে। তো এটা শুধু আমাদের দেশে না, আমাদের দেশে বললে এটা হবে না, বাইরেও এটা এটা সারা পৃথিবীতে সারা সিনারিওটা এরকম। পৃথিবীতেই আছে, কিন্তু আমাদের দেশে হয়তো বেশি আছে। হ্যাঁ, এটা আমাদের দেশে বেশি এটা আসলে তো আনডায়াগনোস নির্ভর হচ্ছে, করে আর্থসামাজিক অবস্থা, অনেক কিছুর উপরে নির্ভর অনেক করে। কিছুর উপর নির্ভর করে। হুম। এখন এই যে দায়িত্বগুলা, এই দায়িত্বগুলা তো শুধু মানে ডাক্তারদের না, দায়িত্বগুলা মিডিয়ার, দায়িত্বগুলা গভর্নমেন্টের, দায়িত্বগুলা ইলেকট্রনিক হ্যাঁ, আরো মিডিয়ার, অনেক বেশি প্রচার করতে হবে, অনেক বেশি প্রচার অনেক করতে বেশি হবে প্রচার করতে যে হবে। আপনি যদি প্রেগনেন্ট হন, তাহলে প্রেগনেন্ট হলে আপনি হেলথ চেক স্ক্রিনিং আপ, করেন, স্ক্রিনিং করতে হবে। অ্যাটলিস্ট স্ক্রিনিং করতে হবে, এবং খুব এক্সপেন্সিভ স্ক্রিনে যাওয়ার কোনো দরকারই নাই, একদমই নাই। লেস এক্সপেন্সিভ স্ক্রিন, যেমন জি, ইকো, আমাদের হাতের কাছে যেসব পরীক্ষা নিরীক্ষা আছে, খুব সামান্য কিছু পরীক্ষা করলেই কিন্তু বোঝা যায়। কিন্তু বোঝা যায়। ইভেন একজন ডাক্তারের কাছেও যদি যান যে অভিজ্ঞ, সে কিন্তু আপনার বুকে স্টেথোটা বসিয়েও কিন্তু বলে দিতে পারবে যে আপনার হার্টের বা বাল্বের সমস্যা আছে কিনা, বা আপনার জন্মগত ত্রুটি আছে কিনা। সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই কিন্তু সেটা এটা বোঝা একটা, যায়। আমার মনে একটা সুন্দর প্রশ্ন করছো যে আমরা যারা বিজি প্র্যাকটিশনার, বিশেষ করে আমি তো আর বিজি না, তুমি বেশি বিজি বা আর বেশি, তো একেবারে তারা না। হলো কি, যে রুগী আসলে বেশিরভাগ রুগীর কমপ্লেনও আছে হুম। যে স্যার আমি গেলাম, যাওয়ার পরে ডাক্তার সাহেব আমার মুখের দিকে তাকালো, মুখের দিকে তাকায় আমাকে ইনভেস্টিগেশন লিখে দেবে 1 2 3 4 5 6 7 8 9 10। সো এটা কিন্তু ডাক্তারি না। ডাক্তার এটা হলো মেইন জিনিসটা হলো সিমটম, রুগীর থেকে কথা তা শুনতে তো হবে, অবশ্যই, তা তো রুগীর অবশ্যই। থেকে কথা শুনতে হবে, এবং রুগীর কমপ্লেন শুনতে হবে সবগুলো, এবং ইন ডিটেলস কমপ্লেন আমাদের ধরে টাইম দিতে হবে, এবং এটাই কিন্তু আমাদের বেশি ডাক্তারদের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা কমপ্লেন। পেশেন্ট যখন আপনার কাছে আসবে, এটা আপনার দায়িত্ব হয়ে যায় যে আপনি আপনার কাছে সাহায্যের জন্য এসছে। হ্যাঁ, এটাকে সেভাবেই নিতে হবে এবং তাকে সাহায্য করা আপনার দায়িত্ব। সেটা আপনার মেধা, মনন এবং আপনার অভিজ্ঞতার সবকিছু কথাও কাজে বলবো, লাগাতে হবে, সবকিছু মিলিয়ে। এবং রোগীকেও সঠিক জায়গায় যেতে হবে। আর সঠিক জায়গায় যেতে হবে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা এবং হলো রেফারেল, যেমন যেটা বললাম যে একদম রুট লেভেলে যে হসপিটালগুলো আছে, গ্রাম হেলথ কমপ্লেক্স হতে পারে, সেখান থেকে কিন্তু রেফারেল সিস্টেম, যদি খুব ইফেক্টিভ একটা রেফারেল সিস্টেম করা যায় বা ওখানে চালু করা ছোটোখাটো, যায়, হ্যাঁ, চালু করা যায়, তাহলে কিন্তু সহজেই ওরা যাই হোক ওটা গভর্নমেন্ট বা হুম। মানে হেলথ মিনিস্ট্রি সবাই চেষ্টা করছে আর কি, রেফারেল সিস্টেম। কিন্তু এছাড়াও তো আমাদের ডক্টরদেরও দায়িত্ববোধ আছে, যে রুগী যদি কার্ডিয়াক হয়, গাইনোকোলজি মনে করেন হার্ট ডিজিজ থাকতে পারে, সে কার্ডিওলজিস্টে রেফার করবে। কার্ডিওলজিস্টের কাছে রেফার করবে। কার্ডিওলজি যদি মনে করে জন্য তার একটা পরীক্ষা করা দরকার, ছোট্ট একটা ইকো পরীক্ষা, একটা ইসিজি পরীক্ষা এটা করা দরকার, সেটা সামান্য করবে। কিছু পরীক্ষা করলেই করলে কিন্তু ডায়াগনোসিস করা এক্সপেন্সিভ যায়। কোনো করার দরকার জি না। নাই। লাইক প্রেগনেন্সিতে সাধারণত লিপিড প্রোফাইল আমরা দেখি, অনেক সময় দেখি আমরা, বিশেষ করে আমার প্র্যাকটিসেও দেখি আসছে, লিপিড প্রোফাইল আসছে, ট্রপোনিন আসছে, কিন্তু ক্রেটিনিন করেনি, সিবিসি করেনি। হুম। অথচ বেসিক টেস্ট কোন কি? পরীক্ষাটা করতে হবে সিবিসি সেটা তো একটা বেসিক সম্মুখ জ্ঞান টেস্ট, থাকতে হবে। সিবিসি একটা বেসিক টেস্ট, তাই না? এটা করতেই হবে। জি। ব্লাড সুগার একটা বেসিক টেস্ট, তারপরে একটা বেসিক টেস্ট, তাই না? ইউরিনারি একটা বেসিক টেস্ট, কারণ প্রেগনেন্সির সময় তার প্রোটিন হরসেলটা দেখতে হবে। এই বেসিক টেস্ট না করে অনেক সময় আমরা ভেরি এক্সপেন্সিভ টেস্ট দিয়ে জি, দিই। এবং প্রেগন্যান্সিতে যে রুটিন ফলো আপে যে প্রোটোকল আছে, সেটা ফলো করলেও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, হয়ে তবে যায়। হয় সময় আমার সময় প্রোটোকলটা আমরা মনে রাখি না বা আমাদের মনে থাকেও না। কাজে ওই দেদার্সে আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মনে হয় যে রুগীর সিমটম যদি আমরা শুনি,
তাহলে ইনভেস্টিগেশন নাম্বারগুলো আমরা কমাতে পারি, এটা আমার জি পারসেপশন। জি জি সো যে ইনভেস্টিগেশনগুলো আমরা দরকার আরো ফোকাসড হতে পারি যে তার ফোকাসড হতে জি পারে, ফোকাসড হতে পারে যে ডাক্তাররা, আমি বলবো না যে ইন্টেনশনালি বেশি ইনভেস্টিগেশন দেয় তা না, কিন্তু যেহেতু আমরা সিমটমটা ঠিক মতো শুনি না, সেই জন্যই হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা মিসলিড হয়ে যায়, বেশি ইনভেস্টিগেশন দিয়ে ফেলে। জি জি এটা আমেরিকায় যেমন হলো কি, একটা চেস্ট পেইন নিয়ে একটা মাথা ঘুরে পড়ে গেছে বললে, সে পা টু হেড টু নেক সব পরীক্ষা করবে, এমআরআই করবে, সিটি স্ক্যান করবে, ব্লাড টেস্ট করবে, সব করবে। না টেস্টের কারণ প্রয়োজন তাদের তো আছে, কিছু না, স্পেশালাইজড টেস্ট না করলে পরে সব রোগ তো নির্ণয় করা সম্ভব হয় না অনেক সেটা তো সময়, আলাদা হিসাব, সেটা আলাদা। সেটা আলাদা হিসাব, কিন্তু কিন্তু হ্যাঁ বেসিক কিছু পরীক্ষা করলে অধিকাংশ 50-60% ডায়াগনোস রোগ আপনি ডায়াগনোসিস করতে এখন পারবেন। ওদের দেশে তো ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, আমাদের দেশে কোনো ইন্স্যুরেন্স আমাদের কাভারেজ, দেশে জি আমাদের এটা, দেশের পেশেন্ট পকেটে এবং পেশেন্টদেরও কোনো ধরনের হেলথ বাজেট বলে কিছু থাকে না। প্রত্যেকের দেখা যায় যে শপিংয়ের জন্য বাজেট থাকে, প্রত্যেকের ঘরের যে দৈনন্দিন যে খরচ সেটার বাজেট থাকে, কিন্তু হেলথ যে একটা বিরাট ইস্যুস, একটা বড় ব্যাপার, এটাকে আসলে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না এখনো আমাদের দেশে। সেই জন্য আরও আমরা যখন রোগে আক্রান্ত হই তখন আমরা খুবই ভেঙে পড়ি, কারণ আমার ওই সেই ব্যাকআপ থাকে না সবার, যেহেতু আর্থসামাজিক অবস্থা হ্যাঁ, সবার একই এটা রকম অবশ্য না। আগেও কিছু কিছু পডকাস্টে আমি বলার চেষ্টা করেছি যে একটা ইন্স্যুরেন্স কাভারেজ না থাকলে কিন্তু আসলে বিপদ। এবং ইন্স্যুরেন্স কাভারেজটা হলো কি, বড় লোকদের জন্য এক ধরনের, গরিব মানুষের জন্য এক ধরনের, রিক্সাওয়ালার জন্য এক ধরনের, অর্থাৎ একটা রিক্সাওয়ালারও কাভারেজ থাকতে সবারই হবে, থাকা উচিত। একটা ক্লিনারেরও কাভারেজ থাকা উচিত ছিল। গভর্নমেন্ট, এবার গভর্নমেন্টকে নির্ণয় করতে হবে, গভর্নমেন্ট চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টকে, হেলথটাকে গভর্নমেন্টকে প্রায়োরিটি দিয়ে সব মানুষের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কাভারেজ আনতে হবে, এবং কম্পালসারি যাতে না হয়। যেমন আমরা যখন বিদেশে যাই, তাই না, জি ধরো তুমিও যাও, আমিও যাই, যাওয়ার সময় কিন্তু আমাদের ভিসা থেকে রিকোয়ারমেন্ট থাকেই যে তুমি হেলথ ইন্স্যুরেন্স হেলথ করতে হবে। ইন্স্যুরেন্স করে যেতে হেলথ হবে। ইন্স্যুরেন্স না করলে তোমাকে ভিসা অ্যাপ্লিকেশনে নেবে না। এবং বিদেশে কিন্তু ইন্স্যুরেন্স না থাকলে গাড়ি কিনতে পারবে না, ইন্স্যুরেন্স না থাকলে তুমি বাড়ি নিতে পারবে না, ইন্স্যুরেন্স না থাকলে কিছুই করতে পারবে না। তো আমাদের দেশে মনে হয় ইন্স্যুরেন্সটাকে এরকম জি, ম্যান্ডেটরি, সরকার এটার দিকে নজর দিতে পারে। মানে সকল দিচ্ছে, আমি দিচ্ছে না তা বলবো না, দিচ্ছে না, কিন্তু এটাকে কম্পালসারি ম্যান্ডেটরি করতে হবে। জি, এবং আমাদের পডকাস্টের উদ্দেশ্যও কিন্তু সবাইকে অ্যাওয়ারনেস ক্রিয়েট মেসেজ করা। পৌঁছে দেওয়া। তো এই যে রক্তনালীতে ব্লকটা যেটা হচ্ছে, এটা তো শুরু হয় ফার্স্ট ডিকেট থেকেই। এখন কী কী রিস্ক ফ্যাক্টর থাকলে এই ধরনের মানে ব্লক রক্তনালী হওয়ার ব্লক হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি বেশি? থাকে। জি। এবং এই যে রক্তনালী, এখন রক্তনালী তো ফিমেলদেরও যে ধরনের, মেলদেরও তাই, রক্তনালীতে একটা আগেই ডিফারেন্স নাই। বলেছি যে এখন হলে কি জি, রিস্ক ফ্যাক্টর কোন ডিফারেন্স আছে কিনা? জি একটু বলি। প্রথমত আগেই বলেছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ এইজে যেহেতু একটা ভালো হরমোন থাকে ইস্ট্রোজেন, সেটার প্রভাবে ফিমেলদের একটুখানি কম হয়। কিন্তু যখনই এই রিপ্রোডাক্টিভ এইজ পার হয়ে যায়, মেনোপোজে চলে যায়, তখনই হচ্ছে যে ফিমেল এবং মেল তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সমান। কিন্তু এটা কিন্তু যারা আবার যাদের ডায়াবেটিস আছে, যেটা ঝুঁকির কথা বললেন আপনি, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের স্থূলতা আছে, যাদের রক্তে চর্বির মাত্রা বেশি আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে রিপ্রোডাক্টিভ এই যে তাদের কম হচ্ছে এই ব্যাপারটা সঠিক না। তাদের ক্ষেত্রে আবার সমানভাবেই হয়, মেইলে যেরকম আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে, ফিমেলও একইভাবে ঝুঁকিতে থাকে। এবং দেখা যাচ্ছে যে যখন রিপ্রোডাক্টিভ এইজ পার হয়ে যায় তখন যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে তাদের ঝুঁকি কিন্তু 2 থেকে 4 গুণ বেশি পুরুষের তুলনায়। তাহলে সিচুয়েশনটা কিন্তু একই রকমও বলা যাচ্ছে না, এটা পুরুষদের তুলনায় মহিলাদের আরও বেশি খারাপ হচ্ছে। এবং আমরা আমাদের অভিজ্ঞতায়ও দেখেছি এবং পরিসংখ্যানেও দেখা যায়, যেসব ফিমেল হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে তাদের কিন্তু মর্টালিটি, মৃত্যুর সংখ্যাও পুরুষদের বেশি, তুলনায় অনেক বেশি থাকে। হ্যাঁ, এটা তো একটা, মানে এটা তো কমপ্লিকেশন জি, ফিমেলদের এইটা কমপ্লিকেশন বললাম বেশি যে হয়। একটা কমন রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো ডায়াবেটিসের কথা বললাম, উচ্চ রক্তচাপ, তারপর রক্তে হাইপারটেনশন, হাইপারটেনশন, চর্বির মাত্রা বেশি, এগুলো হচ্ছে কমন রিস্ক ফ্যাক্টর। স্মোকিং। ফিমেলদের আনকমন না, আরও তুমি কিছু। আরেকটা প্রশ্ন যেটা বললা, যে ফিমেলরা স্মোকিং করলে তার রিস্ক বেড়ে যায় আরও বেশি জি, মেলদের চেয়ে ফিমেল ডায়াবেটিক, ফিমেল স্মোকার, ওদের হৃদরোগের ঝুঁকি পুরুষদের তুলনায় অনেক বেশি। বেশি। জি, এটা কি কোনো কারণ আছে নাকি এমনি এটা একটা স্টাডি, স্টাডিতে তাহলে স্টাডি দেখা রিফ্লেকশন যেটা তার আরও জি, আরও কিছু বলি, একটু শেষ করি। হ্যাঁ, ফিমেলদের কিন্তু অটোইমিউন ডিজিজ হয় একটা, হ্যাঁ, যেমন ফিমেলদের এসএলই হওয়ার ইনসিডেন্স বেশি, ফিমেলদের রিমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, আরও কিছু এক্সেপশনাল অটোইমিউন ডিজিজ হয়। যারা এসবে আক্রান্ত হয়, হ্যাঁ, তাদেরও কিন্তু হৃদরোগের ঝুঁকিটা অনেক বেশি পুরুষদের তুলনায়। আর যেটা বলবো, প্রেগনেন্সিতে একটা বললামই। আর আমরা রক্তনালীর ব্লক বলতে বুঝাই যে বড় রক্তনালীতে ব্লক হয়েছে কিনা সেটা, কিন্তু ফিমেলদের আরেকটা একেবারে ইউনিক একটা অসুখ হয় যেটাকে বলি মাইক্রোভাস্কুলার ডিসফাংশন।
দেখা গেল যে ওর অ্যানজিওগ্রামও হয়ে গেছে, রক্তনালী ভালো আছে, কিন্তু রক্তনালী ভালো থাকার পরও, রক্তনালী বলতে বোঝাচ্ছে যে বড় রক্তনালী, সেগুলো ভালো থাকার পরও কিন্তু তার বুক ব্যথা হচ্ছে, তার হাঁটতে গেলে অসুবিধে হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। ই- আমরা যদি পরীক্ষা করি দেখতে পাই যে তার ইসিজিতে সমস্যা আছে, ইটিটি পজিটিভ। এগুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার, হার্টের বড় রক্তনালী ছাড়াও অসংখ্য জালির মতো রক্তনালী আছে, যেগুলোকে আমরা সেগুলো বলি মাইক্রোভ্যাসেল। মাইক্রোভাস্কুলার ডিসফাংশনের ইনসিডেন্স ইউনিকলি ফিমেলদের অনেক বেশি, অনেক বেশি। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার আছে। প্রেশার, বিশেষ করে যাদের যাদের অ্যানজিওগ্রামে দেখা গেল রক্তনালী ভালো হ্যাঁ, কিন্তু এটাও চেস্ট কিন্তু পেইন হচ্ছে। ইদানিংকালে যেহেতু আমরা খুব অ্যাডভান্স হয়েছি হার্টের পরীক্ষা নিরীক্ষাতে, দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আসে তো অ্যানজিওগ্রাম করে, যেহেতু সিমটম হচ্ছে টিপিক্যাল, তো অ্যানজিওগ্রাম করা হয়, করে আবার এখানেও যখন দেখে যে হার্টের বড় রক্তনালীগুলো ভালো আছে, তখন কিন্তু এখানে আমাদের দায়িত্ব আছে যে ওদেরকে বোঝানো, হার্টের বড় রক্তনালী ভালো থাকলেও আসলে কিন্তু তোমার হার্টের স্ট্যাটাস ভালো বলা যাচ্ছে না, ভালো বলা যাচ্ছে না এবং তোমাকে কিছু ওষুধ খেতে হবে। তোমাকে Main হলো ওষুধ খেতে হবে, তোমার life- লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জের ভিতরে যেমন হলে ওজন কমাতে হবে হুম। বা রিস্ক আমরা ফ্যাক্টরগুলো বলতে হবে। দু তিনটা ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে যে খাবার দাবারের প্রতি খুবই যত্নশীল হতে হবে। যেমন আমাদের এখানকার ডায়েটটা, আমি সবসময় সব ইন্টারভিউতেই বলি যে আমাদের ডায়েটারি হ্যাবিটটা খুব একটা ভালো বলা যাবে না। ফিমেলরা তো বলে তারা খাই না, যে কোনো ফিমেলকে আমাদের জিজ্ঞেস করে বলা হয় তারা কিছু খায় না। ডায়েটারি হ্যাবিটটা খুব ভালো না, মানে আমার ভালো না বলতে বোঝাচ্ছে যে আমাদের যে ট্রেন্ড, মানে আমাদের যে অভ্যস্ততা আছে, যে আমরা প্রচুর, এখানকার মানুষ, সাবকন্টিনেন্টের মানুষরা প্রচুর আমরা শর্করা জাতীয় খাবার বেশি খাই শাকসবজির তুলনায়। শর্করা মিন্স যেটা বলা ভাত যাচ্ছে যে বেশি ভাত খাওয়া বেশি হচ্ছে, খায়। দেখা যাচ্ছে গ্রামগঞ্জে আরো বেশি, গ্রামগঞ্জে দেখা যাচ্ছে সকালের নাস্তাও ভাত, দুপুরেও ভাত, রাতেও ভাত, তাদের এরকম। একমাত্র ফুডই তো হলো কি ভাত, হ্যাঁ, সকালে কিন্তু ভাত, দুপুরে ভাত, তাদের কিন্তু রাত্রি সুযোগ ভাত। আছে প্রচুর সবজি খাওয়ার, তাই না? ওখানে ফ্রেশ জিনিসপত্র বেশি পাওয়া যায়। এটা আসলে ওদেরকে জানাতে হবে, ওরা তো খাবার বলতে ওরা তো বড় হয়েছে সেভাবে, তা আমরা যদি ওদেরকে একটু অ্যাভয়েড করি তাহলে কিন্তু জানবে কীরকম, যে ভাতের পোর্শনটা যেটুকু থাকবে, আমরা যদি মনে মনে প্লেটটাকে 3 ভাগ করি বোঝানোর জন্য, যে 1 ভাগ সে শর্করা জাতীয় খাবার খাবে, 1 ভাগ সে সবজি খাবে, 1 ভাগ সে মাছ বা মাংস, সেখানে তো মাছ খুব ভালো পাওয়া যায়। এখন গ্রামে। এটা একটা ইম্পর্টেন্ট সাজেশন দিলাম, যখন দেখা যাচ্ছে যে আমরা জেনারেলি ইনফরমেশন দিয়ে থাকি গরুর মাংস খাবেন না, খাসির মাংস খাবেন না, কিন্তু আমরা কখনোই বলি না যে ভাতটা আপনি কম খাবেন। আমাদের দোষ হ্যাঁ, আছে, আমি মনে করি যে কারণ গ্রামগঞ্জের একটা মানুষ সপ্তাহে মাসে কয়দিন গরুর মাংস খায়, খেতে কয়দিন পারে, খাসির জি। মাংস খায়? জি, আরে বরং ভাই, তারা যেটা তো খায়ই না। সহজলভ্য, ডিম নিয়ে খুব একটা মিসকনসেপশন আছে যে ডিম খাওয়া যাবে না, হার্টের অসুখ হলে নাকি ডিম খাওয়া যাবে না, ডিম অথচ- নিয়ে দেখি খুব ডিমের কুসুম খেলে ব্লকের সংখ্যা বেড়ে যাবে, এরকম একটা মিসকনসেপশন খুব এটা চালু reverse, আছে। এবং হ্যাঁ, প্রতিদিনই তো এটা মানুষ- কিন্তু উল্টো, ডিম কিন্তু খুবই হেলদি একটা খাবার, এবং প্রতিদিন একটা- একটা বা দুটো করে খেতে পারে। ডিম সে রেগুলারলি খেতে পারে, বরং লবণ কম খেতে হবে, লবণ খেলে হাইপারটেনশনের ঝুঁকি এবং থাকবে, লবণ ভাত কম খেলে খেতে হবে, মিষ্টি কম জি। খেতে হবে, মিষ্টি কম খেতে শর্করা হবে, জাতীয় খাবার, আর চিনি চিনি বা চিনি জাতীয় খাবার কম হ্যাঁ। খেতে হবে। এখানে হলো ভেজিটেবল রিচ হইতে হবে, ফ্রুটস হতে পারে, ডায়াবেটিস না ফ্রুটস রিচ ফ্রুটস হতে হবে, খেতে পারবে যারা কার্বোহাইড্রেট, non-diabetic। ইভেন কার্বোহাইড্রেট আরও বেশি কমাইলেও কোনো অসুবিধা নাই, যদি রিপ্লেস বাই প্রোটিন মিনস হলো কি, যেটা তুমি বলো ডিম হতে পারে, গ্রামগঞ্জে জি। ডিম তো অ্যাভেলেবল এবং দামও আসলে কম। এক কথায় যেটা বলি, এখানে কি খাচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি পরিমাণ খাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ভাত খাওয়া কিন্তু নিষেধ নয়, কিন্তু আমি কি পরিমাণ খাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। কারণ হলো কি, জাপানে তো হলো কি ভাত একমাত্র ফুড, তারা 3 বেলায় ভাত খায়, জি। কিন্তু তারা যে ভাতটা খাচ্ছে পরিমাণে খুব কম খায় হুম। এবং তারা বেশিরভাগ রিপ্লেস বাই দ্য ফিশ, ভেজিটেবল। হ্যাঁ, প্রচুর একেবারে শাকসবজি খেতে হবে। হ্যাঁ। যারা নন ডায়াবেটিক তারা তো সব ধরনের ফলই খেতে পারবে, প্রতিদিন ডিম খেতে হবে, 1 কাপ দুধ সর ফেলে দিয়ে খাওয়া যেতে পারে, এগুলো সব হেলদি ফুড, হেলদি খাবার অভ্যেস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কায়িক পরিশ্রম করার অভ্যেস করতে হবে, যাদের এটা গ্রামে সহজেই করা যায়, কিন্তু শহরে যারা আমরা বসে বসে যারা কাজ করি, তাদের দিনের একটা সময় রাখতে হবে যেন আমরা একটু হাঁটাহাঁটি করি, অন্তত সপ্তাহে আমাকে একটা সময় বরাদ্দ করতে হবে, যে 150 থেকে 300 মিনিট একটা সময় রাখতে হবে যেন আমি একটু হাঁটি, একটু হালকা ব্যায়াম করতে পারি। হ্যাঁ, এইসব অভ্যেস যদি, এবং আরেকটা জিনিস আমরা স্কিপ করছি, সেটা হচ্ছে যে ভালো পর্যাপ্ত ঘুম হওয়া, 6 থেকে 7 ঘন্টা একটা ভালো ঘুম হওয়া, এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো, বিশেষ করে কার্ডিয়াক হেলথের জন্য। এই কিছু জিনিস যদি আমরা মেনে চলি তাহলে সবসময় তো সব কিছু আমাদের অ্যাভয়েড করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের হার্টের ঝুঁকিটা কমিয়ে আনতে পারি।
যতটুকু পারা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে রোগীরা যখন আসে তার ঘুমের ডিস্টার্বের কথা বলে, জি। বেশিরভাগ লোকই বলে যে বললাম এখন তো আসলে লাইফস্টাইলটাই আমাদের এরকম স্ট্রেসফুল যে লাইফ খুবই স্ট্রেসফুল আমরা স্ট্রেসফুল লাইফস্টাইল। আছে। কাজেই এইটা কি আসল কথা কি যে ঘুমটাকে পারিবারিক, সাউন্ড সামাজিক এবং এখন বৈশ্বিক বৈশ্বিক বৈষয়িক যে এবং আমরা যুদ্ধ বিগ্রহ চলছে আমরা সবকিছু ট্রানজিশন মিলিয়ে পিরিয়ডের মধ্যে যাচ্ছি। সেটা কিন্তু পার্সোনাল লাইফ, আর্থিক অবস্থা সবকিছুর উপরই তো ইফেক্ট ফেলে না, এবং সবকিছুই আসলে স্ট্রেস তো সবকিছুর জন্যই হচ্ছে। আর ছেলে হয়তো পরীক্ষার রেজাল্ট ভালো করছে না, আমার রেজাল্ট এগুলো তো পারিবারিক হ্যাঁ, ব্যক্তিগত important. স্ট্রেস, না, কিন্তু এটা তো সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা প্রতিযোগিতা, Competition. এখন কম্পিটিশন, জব পাওয়া সবাই কম্পিটিশন, সবকিছুকে খুব আর্নিং। কম্পিটিটিভ ভাবে নিয়েছে। না, সেকেন্ড থিং আর্নিং। আর্নিং এর একটা ব্যাপার আমরা থাকে। কিন্তু আগে স্বল্পতেই খুশি না। আগে যেমন হইতো, এখন আমার যদি টয়োটা করোলা থাকে আমি বলবো যে না, আমার হেলদি BMW এবং লাগবে। আনহেলদি দুটো কম্পিটিশনই চলছে এখন। আনহেলদি, আমি বলবো জি। যে এখন আনহেলদি কম্পিটিশনটা বেশি চলছে। জি, স্যাটিসফ্যাকশন লেভেল, সবকিছু, হ্যাঁ সবকিছু স্যাটিসফ্যাকশন থ্রেশহোল্ড অনেক উপরে চলে। ফিমেলদের ক্ষেত্রে ব্লক হয়, মেলদের ক্ষেত্রে ব্লক হয়, সবারই ব্লক হতে পারে। এবং পরিসংখ্যান যেটা বলে, 1-2 বছরের আগের একটা পরিসংখ্যান, পুরো পৃথিবীতে 109 মিলিয়ন ফিমেল এই ব্লকে আক্রান্ত, হার্টের করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত আছে, ভুগছে ওরা। তো ব্লকের ব্যাপারটা হচ্ছে যে হার্টের রক্তনালী, হার্টের যে মাংসপেশি আছে সেটাতে হার্টের নিজস্ব রক্তনালী আছে যেটা সাপ্লাই করে, হার্টকে সচল রাখে, হার্টের যে পাম্পিং অ্যাক্টিভিটি সেটাকে সচল রাখে। হার্ট সচল না থাকলে আমরা আমাদের জীবনযাপন করতে পারবো না স্বাভাবিক। তো সেই রক্তনালীতে যখন আস্তে আস্তে চর্বি জমে, হ্যাঁ অল্প অল্প চর্বি জমলে আসলে কোনো সিমটম তৈরি হয় না, কিন্তু যখন অধিক মাত্রায় চর্বি জমে সেখানে ন্যারোয়িং তৈরি করে, মানে সরু হয়ে যায় ভেতরটা। এবং 70% হ্যাঁ। উপরে যদি হয়, হ্যাঁ 50%-এর উপরে হলেই আস্তে আস্তে সিমটম। 50% লেফট মেইনে আর ডিস্টালে ওটা 70% তো আমরা সিগনিফিকেন্ট ডিজিজ হ্যাঁ, বলছি, সেটার সিমটম কখন হয়? হুম। যেমন ধরেন আমরা কেন বলি যে যে আপনার ডায়াবেটিস আছে, আপনার প্রেশার আছে, আপনাকে এখন থেকে জীবনযাত্রা পরিবর্তন করতে হবে বা কিছু ওষুধ খেতে তার হবে। মানে আমরা সিগনিফিকেন্ট ধরে নেই যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের রক্তনালীতে ব্লক হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। মানে ধরেন যদি আপনার 10% ব্লক থাকে, 20% ব্লক থাকে, সেটার জন্য তো আপনার কোনো সিমটম হবে না, কিন্তু আপনাকে অ্যাওয়্যার হতে হবে, আপনাকে জানতে হবে যে আপনার এই ঝুঁকিগুলো আছে এবং আপনার হৃদরোগের ঝুঁকিতে আছেন আপনি, এই ব্যাপারটা তাকে জানতে হবে। সিমটম হবে তখনই যখন এই ব্লকটার মাত্রা বাড়তে থাকবে, বেশি হয়ে যাবে। বেশি হবে। 50% যদি রক্তনালীতে ব্লক তৈরি হয় তখন দেখা যাবে সে আগে বলতো যে আগে সব কাজ ঠিকঠাক মতো করতে পারতাম, আর এখন যদি আমি একটু আধা ঘন্টা কাজ করি আমার বুকে চাপ লেগে আসতেছে বা আমার হয়রান লাগতেছে, আমি আগের মতো পারছি না। এই ব্লকের মাত্রাটা যখন আরও বাড়বে দেখা যাবে সে আগে আধা ঘন্টা কাজ করার পরে তার সিমটম হতো, এখন দেখা যাচ্ছে সে 10 মিনিট কাজ করার পরে সিমটম হচ্ছে। এই ব্লকের মাত্রা যখন আরও বাড়বে তখন দেখা যাবে তার বিশ্রামেও সিমটম হচ্ছে। এজন্যই আমরা বলি যখনই সিমটম হবে তখনই আপনাকে ডাক্তারের সাহায্যের জন্য আসতে হবে, কেননা যখনই সিমটম হবে হার্টের তখনই ধরে নিতে হবে যে সেখানে ব্লকের মাত্রাটা বেশি আছে, এবং হার্টের চিকিৎসা যখন সিমটম তক্ষুনি, এখানে অপেক্ষা করার সুযোগটা খুবই কম। একটা মিসকনসেপশন আছে এখানে যে অনেকে বলে স্যার আমার ইসিজি ভালো, আমার ইকো ভালো, হ্যাঁ সেই প্রসঙ্গে আসছি। কে বলছে আমার হার্টের অসুখ আছে? জি, অনেকে বলে আমার একটুখানি ব্যথা হয়, আমি বসলেই ভালো হয়ে যাই, আমার এই 20 সেকেন্ড ব্যথা থাকে, 1 মিনিট ব্যথা থাকে, তারপরেই তো ভালো হয়ে যায়, খুব একটা গুরুত্ব দেয় না। এই বলার উদ্দেশ্যটা এটা যে গুরুত্ব দিতে হবে, যখন থেকে সিমটম হচ্ছে তখন থেকেই ধরে নিতে হবে ভিতরে খারাপ কিছু হয়েছে বলেই সিমটম হচ্ছে। অল্প কিছু থাকলে পরে সিমটম হয় না, এটাও একটা হার্টের ডিজিজের একটা অন্য দিক আর কি, যে সেজন্যই আমরা যাদের রিস্ক ফ্যাক্টর আছে ওদেরকে সাবধান হতে বলি, কেননা আপনার অল্প অসুখ আছে কি আজ নাই সেটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন না, যেহেতু আপনার সেটার কোনো উপসর্গ তৈরি হচ্ছে না, কিন্তু যখন ঝুঁকি থাকবে ধরে নিতে হবে যে ভেতরে প্রবণতা হচ্ছে, সেজন্য আগে থেকে। জি, কারণ কোলেস্ট্রলটা জমা হয় ফার্স্ট ডিকেট থেকেই, তাই না? প্রথম দিক থেকে শুরু হয়। এবং আমরা যদি আগে আগে ডাক্তারের কাছে আসি, এই যে অল্প ব্লক যেটা বলা হলো 50% নিচে, এই ব্লকটাই মোর ভার্নারেবল, এই ব্লকটাই হঠাৎ করে রাপচার করে হ্যাঁ দেয়। একটা পার্সেন্টেজ অফ রোগী বলে যে কালকেও তো এরকম, সবারই অভিজ্ঞতা আছে, সবারই আত্মীয় স্বজন আছে, সব আছে, অনেক সময় বলে যে ও তো একটু আগেও ভালো ছিল, আজকে সকালবেলা অফিসে গেছে, তারপর কি করে হার্ট অ্যাটাক হলো, তারপর কি করে সে সাডেন কার্ডিয়াক ডেথ, এরকম অনেক ফেসবুকে অনেক ভিডিও আছে যে ব্যাংকে বসে কাজ করছে। বা আমি অমুক ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে কিছু বলেনি, ডাক্তার আমাকে ডায়াগনোস করতে পারেনি, ডাক্তার অনেক সময় ডাক্তারকেও ব্লেম করে, আবার অনেক সময় বলে যে ও তো ভালো ছিল, কাজ করতে গেছে অফিসে, তখনই তার সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হলো বা এরকম। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে একজন ব্যাংকে বসে কাজ করছে, ওই সময় তার হঠাৎ করে 1 মিনিটের মধ্যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে
মারা তো গেছে এইসবের অ্যাওয়ারনেস থাকতে হবে। এই জন্যই কার্ডিয়াক অ্যারেস্ট হলে কিভাবে মেজার করতে হবে। মেজার নিতে হবে, তার আমরা কিভাবে হেল্প করতে পারি, কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে সিপিআর এসব অন্যদিন আলোচনা হবে। এই সিপিআর জানতে হবে সবাইকে, হ্যাঁ। এবং এটা এই যে আপনি একটু আগে বললেন যে অল্প ব্লক থেকে হার্ট অ্যাটাক হতে পারে, ওদের হয়তো সেটা ছিল। হুম। এবং রিস্ক ফ্যাক্টর ছিল এবং দেখা যাচ্ছে যে 25% হার্ট অ্যাটাকের রোগীর আসলে অল্প ব্লক থেকেই হয় বেশিরভাগই। আচ্ছা, বেশিরভাগই। পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি, 25%। এখন আমরা জানি যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটা হলো ইসিজি, একটা ইকো, একটা ট্রেডমিল টেস্ট, আর কনফার্ম কি টেস্ট। একটা ফিমেলদের ক্ষেত্রে তো আসল কথা তারা টেস্ট করতে চায় না, জি বা তারা শাই ফিল করে, বা অনেকে হলে কি আমাদের দেশের ধর্মীয়, আমাদেরকে বাংলাদেশে কিন্তু এখন ধর্মীয় যারা হিজাব পরে, বোরকা পরে, এটার সংখ্যা কিন্তু কম না, অনেক বেশি। হ্যাঁ, যেটা বললেন ইসিজি, ইকো এবং ইটিটি, ইটিটি, এটা এই তো তিনটা পরীক্ষা করলে মোটামুটি মোটা একটা ধরনের। ধারণা করা যায় যে তার কনফার্ম করতে হলে হ্যাঁ, অ্যাঞ্জিওগ্রাম, হ্যাঁ। আর কনফার্ম তার পরবর্তীতে যখন আমরা যদি দেখি যে না, যদি তার মনে হয় আমাদের কাছে। যার সম্ভাবনা আছে হার্টে ব্লক থাকার, আমরা এই তিনটা পরীক্ষা করলে এবং রোগীর সাথে কথা বললে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বুঝে ফেলি। হ্যাঁ 80 থেকে 90% ক্ষেত্রেই বুঝতে পারি যে তার হার্টের ব্লক তৈরি হচ্ছে বা হয়েছে। তখন আমরা কনফার্ম করার জন্য যার প্রয়োজন, সবার ক্ষেত্রে তো আর বলি না, যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি। আর ধর্মীয় কথা যেটা বললেন, এখন তো আমরা আরো অনেক বেশি অ্যাডভান্স হয়েছি, আমরা এখন হাত দিয়ে করি। হাত দিয়েই করি। জি, তো কাজেই কাজেই সেই এখানে তো ধর্মীয় ব্যাপারটা, আর আমার মতো অনেক ফিমেল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আমরা বাংলাদেশে যারা আছে। ফিমেল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছি, তো আমরা তো আছি। একটা এটা একটা সুসংবাদ যে বাংলাদেশে ফিমেলরা যারা হলো কি যে ধর্মীয়ভাবে আমরা আছে, আমি অনেক হ্যাঁ ফিমেল কার্ডিওলজিস্ট আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং জি ফিমেল, আমি বলবো শুধু কার্ডিওলজিস্ট না, তারা কম্পিটেন্ট কার্ডিওলজিস্ট, এবং কম্পিটেন্টলি ফিমেল জি, এখন আমরা যেমন কিন্তু নিয়মিত ইন্টারভেন কাজ করছে করছি কম্পিটেন্টলি। আমরা মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিমেলরা আমাদের চেয়ে আগে যাচ্ছে, অনেকদিন এবং ধরে। আমি মাঝে মধ্যে একটু জেলাসি ফিল করি যে নাও দ্য ফিমেল ইজ মোর কম্পিটেন্ট দেন আস, বাট ইট ইজ এ গুড সাইন। কারণ যে দেশে হলো কি ফিমেলরা যত বেশি আগাবে, সেই দেশে তত বেশি ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে এই যে একটা এটা শুধু একদিক আগাচ্ছে তা না, এটা একটা সামগ্রিকভাবেই তো ফিমেলরা আসলে অনেক বেশি বিপ্লবী আহ, বিপ্লবী হচ্ছে। কর্মঠ, বিপ্লবী না ঠিক, ফিমেলরা যারা এই কেন পর্যন্ত এসেছে মেডিকেল পরীক্ষা দেখা যাচ্ছে যে তারা তারা অনেক বেশি চান্স কর্মঠ পাচ্ছে। হয় না এবং না, কম্পিটিশনে আগে যাচ্ছে তো বাবা। আমরা মেধাবীরাই এই পর্যন্ত হ্যাঁ, আগে আসার সুযোগ যেখানে পায় আগে আসলে। যেখানে হলে কি আমাদের সময় যেটা ছিল, ফিমেলদের জন্য 10% 20% রিজার্ভ করে দিতে হতো, যে রিজার্ভ না করলে তারা পেতো না। আর এখন হয়েছে কি, কম্পিটিশনের মাধ্যমে ফিমেলরা 50% 60% আসছে। তার মানে কি, কম্পিটিশনে ফিমেলরা তো আগে যাচ্ছে, তারা বেশি। অবশ্যই এটা এটা তো অ্যাপ্রিসিয়েট করতে হবে। মেডিকেল সেক্টরে তো বটেই, বাকি মেডিকেল না, যে কোনো সেক্টরগুলোতে, সেক্টর, যে কোনো সেক্টরেই। হ্যাঁ ইউনিভার্সিটিতে ফিমেলরা হ্যাঁ। হলে কি বেশি চান্স পাচ্ছে, তো এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের। জি জি, অবশ্যই অবশ্যই। ফিমেলদের অ্যাপ্রিসিয়েট করতে, বাবা মাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তবে একটাই আমি যেটা মেইন প্রবলেমটা, সেজন্যই তো আজকে আমাদের পডকাস্টের উদ্দেশ্য এটা, যে ফিমেল ফিমেলরা ইজ যেহেতু প্রায়োরিটি, জি ফিমেলদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এবং ফিমেল ক্ষেত্রে কারণ প্রাধান্য দিতে এখনো হবে। আমাদের দেশের যে সামাজিক অবস্থা, এখানে কিন্তু একটা ফিমেলকেই তার পরিবারের আর্থিক দায়িত্বের কথা বলছি না, আর্থিক ছাড়াও অনেক দায়িত্ব থাকে, একটা পরিবার চালানো, তার রান্না কি হবে, তার বাচ্চাটা কোথায় স্কুলে কোথায় যাবে, স্কুল থেকে কে নিয়ে আসবে, তার পড়াশোনার কি অবস্থা, এইসব যে স্ট্রেস, সাথে মেইলের সাথেই, মেইল তার কলিগটার সাথেই কিন্তু তাকে কাজ করতে হচ্ছে ওখানে, কম্পিটিশন করতে একটা হচ্ছে। হ্যাঁ একটা প্রতিযোগিতাও থাকে। কারণ ফিমেলদেরকে কিন্তু এখনো অনেক সময়, যদিও আমরা অনেক আগাচ্ছি, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের যে সাধারণ মানুষ আছে বা মানে তুমি যেটা অফিসের যে বৈষম্য শিকার হওয়া উচিত। বৈষম্য, জি এক কথায় এটা বলতে চাচ্ছিলাম না, তারপরও আপনি যখন বললেন একটা ছোটোখাটো বৈষম্য তো থাকেই। একটা ছোটোখাটো হ্যাঁ। বৈষম্য থাকে, বা তাদের কম্পিটেন্সি নিয়েও চিন্তা ভাবনা করা হয় যে ফিমেলের কাছে গেলে তারা না কেমন এখনকার কম্পিটেন্ট। কিন্তু আসলে তারপর আমি রোগীদেরকে আমি সবসময় খুবই পজিটিভলি বলার চেষ্টা করি যে রোগীরা কিন্তু এখনো ওই যে আগে যেরকম ফিমেইলকে মানে এসব কার্ডিওলজি ট্রিটমেন্টে ফিমেইলকে একসেপ্ট করার একটা ব্যাপার ছিল, সেটা এখন তা কিন্তু না। এখন অনেক কমে গেছে। এখন ওরা দেখে যে কে বেশি কম্পিটেন্ট। না ঠিক আছে, আমার হসপিটালে তো ফিমেল আছে, হ্যাঁ, কে ইকুয়ালি বেশি কম্পিটেন্ট। কম্পিটেন্ট, এটা আসলে হ্যাঁ আপনার কাছে যখন রোগীটা আসবে, আপনি যেমন রোগীটাকে জাজ করছেন, রোগীও কিন্তু আপনাকে জাজ এখন করছে। প্রবলেম যেটা আমি যেটা নিজে মনে করি, একটা ফিমেল যখন অ্যাক্টিভ ফিমেল হয়, কর্মজীবী মহিলা হয়, এখন আমরা সাধারণত পুরুষ যারা আছি তারা সংসার কিছুই দেখি না। সেটাই বললাম, ঠিক ফিমেলকে আছে, এখন দুদিকেই সামলাতে ফিমেলকে দুই হচ্ছে, দিক সামলানো ওদের হয়, স্ট্রেসটা এটা অনেক কিন্তু বেশি। স্ট্রেসটা অনেক হ্যাঁ, বেশি। সেই জন্য ফিমেল হেলথকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটার প্রতিও আমাদের সামাজিকভাবেই এটাকে অ্যাড্রেস করতে হবে। এই যে ফিমেল ফিমেল ভালো থাকলে পরিবার ভালো থাকবে, তার বাচ্চারা ভালো থাকবে,
এবং একই সাথে কর্মক্ষেত্রে যে তার যে অবদান কন্ট্রিবিউশন সেটাও সে পরিপূর্ণভাবে করতে তো পারে। আমার মনে হয় ডক্টর ফারহানা আমরা তো মানে পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। আমরা অনেক ডিসকাশন করলাম, যদিও আরও ডিসকাশন বাকি রয়ে গেছে বলে আমি মনে করি। আর সব কিছু ফিমেল সাবজেক্টটা এত বেশি বড় অল্প সময়ে করা সম্ভব না। এবং এত বেশি ভাস্ট ডিসপ্যারিটি অফ দ্য ডিজিজ যেটা তুমি এক্সপ্রেস করলা, কাজেই এত শর্ট টাইমে সম্ভব না। আমরা আজকে একটা জেনারেল আলোচনা করলাম, হোপফুলি তুমি ফিউচারে আবার আসবা এবং আমরা কিছু সেগমেন্ট অনুসারে কথা বলবো, যাতে হলো ইনশাআল্লাহ। ফোকাস অনুসারে কথা বলবো। এবং আমার মনে হয় যে আমি অডিয়েন্সকে জানাই, যারা এটা দেখছেন, আপনারা নিশ্চয়ই, আমি শিওর আপনারা উপকৃত হবেন এবং সামনে আবার নতুন নতুন পডকাস্ট নিয়ে আমরা হাজির হব। এটা কিন্তু আপনাদের জন্যই, এটা সাধারণ মানুষের জন্য। কারণ বুঝতে হবে যে ওষুধ কিন্তু ইজ নট দ্য সোল ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের কিন্তু সামগ্রিক রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করা, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, ডায়েট, সব কিন্তু মিলেই কিন্তু একটা হেলথ, নট নেসেসারিলি ওষুধ। ওষুধ কিন্তু কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ, মানে ট্রিটমেন্ট মাল্টিপল করতে হবে। লেভেলে আমাদেরকে ইয়ে করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। এর উদ্দেশ্যে এটাই বলার আছে যে আপনার পরিবারে যে ফিমেল সদস্যটা আছে তার অবশ্যই যত্ন নিতে হবে এবং তার স্বাস্থ্যের খেয়াল রাখা, তার লাইফস্টাইলটা শুধু নিজের লাইফস্টাইলের কথা ভাবলে হবে না। সে যে তার লাইফস্টাইলটা কীরকম হওয়া উচিত, তার যদি কোনো সিমটম বা উপসর্গ হয় সেটা যেন আর্লি নোটিস করা হয় এবং সেটার জন্য যেন উপযুক্ত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এবং আপনার পরিবারের কেউ যদি ঝুঁকিতে থাকে, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, কারো যদি রক্তে চর্বির মাত্রা বেশি থাকে, এই সদস্যটিকে আলাদাভাবে যত্ন নিতে হবে, আলাদাভাবে কেয়ার করতে হবে। তার তার অসুখ বিসুখ, তার যে উপসর্গ, সেগুলোকে খুব গুরুত্বের সাথে নিতে হবে।